ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা ওয়েভস অ্যান্ড অসিলেশনের শেষ পার্ট শব্দের ডপলার এফেক্ট নিয়ে আলোচনা করব। তো মনে করো তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো ট্রেন ধরার জন্য। তো একটা ট্রেন জাস্ট প্ল্যাটফর্মে এন্ট্রি করছে হর্ন বাজাতে বাজাতে, ঠিক? তাহলে তুমি কিন্তু ওই যে হর্নটা বাজছে সেটা কিন্তু তোমার কাছে বেশি তীক্ষ্ণ মনে হবে, তীক্ষ্ণতা যেন বেশি। কিন্তু যখনই ট্রেনটা তোমাকে ক্রস করে বেরিয়ে চলে যাবে তখনই দেখবে শব্দের যে তীক্ষ্ণতা সেটা আবার কমতে থাকছে। এই ঘটনাটা ঘটে, এটাকেই বলা হয় শব্দের ডপলার এফেক্ট। ক্লিয়ার? ওকে, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে শব্দের উৎস, যেটাকে আমরা এস দিয়ে লিখব, এস ফর সোর্স। এটা তুমি হচ্ছে পর্যবেক্ষক, সেটাকে আমরা বলবো অবজারভার ও, অর্থাৎ এস এবং ও। তাহলে এই ঘটনাটা ঘটে, এটা এক নম্বর কেস। অন্যটাও হতে পারে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, রেস্টে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু হর্নটা বাজাচ্ছে। তুমি গাড়িটার দিকে দৌড়ে ছুটে আসছো বা দৌড়ে ছুটে যাচ্ছ, দুটো ক্ষেত্রেই তুমি কিন্তু কম্পাঙ্কের পার্থক্য দেখতে পাবে, মানে ওই পিচ বা তীক্ষ্ণতার পার্থক্য দেখতে পাবে শব্দের। তুমি যদি গাড়ির দিকে এগিয়ে আসো তাহলে ওই পিচ বেড়ে যাবে, গাড়ি থেকে দূরের দিকে সরে যেতে থাকো তাহলে দেখবে পিচ কমে যাবে, ঠিক আছে? এই এফেক্টটাই হচ্ছে শব্দের ডপলার এফেক্ট। তাহলে একটা আপেক্ষিক গতি তোমার আর সোর্সের মধ্যে থাকতে হবে। কি বলছে, কোনো শব্দ উৎস এবং শ্রোতা মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, শ্রোতার কানে শব্দের তীক্ষ্ণতার যে আপাত পরিবর্তন ধরা পড়ে তাকে বলা হয় ডপলার এফেক্ট। তো যে গাড়িটা যে ফ্রিকোয়েন্সির হুইসেল বাজাচ্ছে সেটা যদি এন হয়, তুমি কিন্তু শুনতে পাবে এন ড্যাশ, সামান্য পার্থক্য। যদি গাড়িটা তোমার দিকে এগিয়ে আসে অবশ্যই এন ড্যাশ এনের থেকে বড় হবে, তুমি বেশি হার্জের শুনতে পাবে। ধরো গাড়িটা 110 হার্জের একটা ফ্রিকোয়েন্সির শব্দ নিঃসৃত করছে এবং সে তোমার দিকে এগিয়ে আসছে, তুমি এটা শুনতে পাবে 115 হার্জের ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে? কিন্তু গাড়িটা যদি এন ফ্রিকোয়েন্সির হর্ন বাজাতে বাজাতে তোমার থেকে দূরে চলে যায়, তুমি কিন্তু মানে শব্দের তীক্ষ্ণতা তোমার কানে কিন্তু কম আসবে, অর্থাৎ তুমি যেটা শুনবে সেই ফ্রিকোয়েন্সিটা কম অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির থেকে। তাহলে এটা কি বলা হয়, আপাত পরিবর্তন। এন ড্যাশকে বলা হয় আপাত কম্পাঙ্ক, এনকে বলা হয় প্রকৃত কম্পাঙ্ক। তাহলে এই এফেক্টটা কি আমরা বলছি কি, ডপলার এফেক্ট। তাহলে উৎস আর শ্রোতার মধ্যে আপেক্ষিক গতিবেগ থাকতে হবে। এরকমও হতে পারে সোর্স এগিয়ে চলেছে, তুমিও এগিয়ে চলেছো। সোর্স ধরো 5 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা চলছে, তুমিও 5 কিলোমিটার পার আওয়ারে একই ডাইরেকশানে এগিয়ে চলছো। তাহলে তোমাদের মধ্যে কিন্তু কোনো রকম আপেক্ষিক গতিবেগ নেই। তোমার সাপেক্ষে গাড়িটা স্থির, গাড়িটার সাপেক্ষে তুমি স্থির। তাহলে এখানে কিন্তু কোনো রকম ডপলার এফেক্ট আমরা দেখতে পাবো না। ক্লিয়ার? নেক্সট আমরা ডেরিভেশনের দিকে এগোবো। তাহলে ডপলার শিফট বা ডপলার বিচ্যুতি কি? দেখো, গাড়িটা যে বার করছে ফ্রিকোয়েন্সি সেটা তো এন, এটাকে আমরা বলছি প্রকৃত কম্পাঙ্ক, প্রকৃত কম্পাঙ্ক। কিন্তু আপেক্ষিক গতিবেগ থাকার জন্য তুমি শুনতে পাচ্ছ এন ড্যাশ, সেটাকে আমরা বলছি আপাত কম্পাঙ্ক। তাহলে এই প্রকৃত আর আপাতর মধ্যে যে গ্যাপ বা ডিফারেন্স সেটাকেই বলা হয় ডপলার বিচ্যুতি। শিফট হয়েছে কতটা, এটা আমি লিখতে পারি এন ড্যাশ মাইনাস এন, হতে পারে এন বড় বা এন মাইনাস এন ড্যাশ, এরকমও হতে পারে। তো আমি বললাম এন ড্যাশ মাইনাস এন, এটা হচ্ছে ডপলার শিফট। অর্থাৎ যদি এন ড্যাশ বড় হয়, মানে সোর্স তোমার দিকে এগিয়ে আসছে, তবেই তো এন ড্যাশ বড় হবে, তাহলে এই ভ্যালুটা কি আসবে, পজিটিভ। তাহলে ডপলার শিফট কি বলবো, পজিটিভ। বা যদি এন ড্যাশ ছোটো হয় এনের থেকে, তাহলে অবশ্যই এখানে যদি বসাও নেগেটিভ আসবে, তখন আমরা বলবো ডপলার শিফট নেগেটিভ। তাহলে পজিটিভ কখন হবে, যদি একে অপরের দিকে এগিয়ে আসে, আর যদি একে অপরের থেকে দূরে চলে যায় বা কোনো একজন দূরে চলে যায় তখন কিন্তু ডপলার শিফট হবে নেগেটিভ। তাহলে ডপলার শিফট এন মাইনাস এন ড্যাশ এই ভ্যালুকে বোঝাচ্ছে বা এন ড্যাশ মাইনাস এনকে বোঝাচ্ছে। নেক্সট কিছু নোটেশন আমরা ইউজ করবো। কি নোটেশন? দেখো, সোর্সকে এইভাবে প্রকাশ করবো একটা ডট চিহ্ন দিয়ে। তো সোর্স আর একটা হচ্ছে অবজারভার, আমি এটাকে মানুষ আঁকবো। তাহলে সোর্স থেকে সাউন্ড নির্গত হবে, অবজারভারের দিকে যাবে। তাহলে বায়ুতে শব্দের যে বেগ সেটাকে আমি লিখব ক্যাপিটাল ভি দিয়ে, আর সোর্সের যে বেগ এও যদি এগিয়ে চলে তার বেগকে আমরা লিখব ক্যাপিটাল ভি
সাফিক্সে এস, এস ফর সোর্স। আর এটাকে অবজারভার। আচ্ছা, মনে করো অবজারভারও এগুচ্ছে, তাহলে অবজারভারের একটা নিজস্ব বেগ থাকবে, সেটাকে আমরা বলবো ভি সাফিক্সে ও। তাহলে অবজারভারের বেগ, তাহলে তিনটে বেগ এখানে রয়েছে। একটা হচ্ছে শব্দের বেগ, এটা হচ্ছে এয়ারে ভেলোসিটি অফ সাউন্ড, ঠিক আছে, যেটা 332 মিটার পার সেকেন্ড এরকম হয়। আচ্ছা, সোর্স এগুলো তার বেগ থাকবে ভিএস, আর ভিও হচ্ছে আমার অবজারভারের বেগ। এবার আমরা ক্যালকুলেশনগুলো করব। প্রথম দেখো, উৎসকে স্থির রেখেছি। প্রথম কন্ডিশন, সোর্স রয়েছে ফিক্সড, শ্রোতা উৎসের দিকে এগিয়ে আসছে, তাহলে কি হবে, কম্পাঙ্ক বাড়বে। তুমি জোরে শুনতে পাবে শব্দটা, তীক্ষ্ণতা তোমার বাড়বে। তাহলে এটা হচ্ছে আমার মানুষটা, এই হচ্ছে আমার শ্রোতা, অবজারভার। তাহলে এ এগিয়ে আসছে, এর বেগ হচ্ছে ভিও। তাহলে বলে দিয়েছে উৎস স্থির, রেস্টে রয়েছে, তাহলে ভিএস এখানে 0। রেস্টে থাকলেও সে কিন্তু সাউন্ড তো নির্গত করবে, সাউন্ড এর দিকে যাবে, তাহলে এই হচ্ছে সাউন্ডের বেগ। সাউন্ডের বেগ সবসময় সোর্স থেকে অবজারভারের দিকেই হবে, বোঝা গেছে? এবার আমরা কি বার করতে চাইছি, এই যে অবজারভার সে যে ফ্রিকোয়েন্সিটা শুনছে এন ড্যাশ, সেটা আমরা বার করতে চাইছি, আপাত কম্পাঙ্ক কত শুনছে, বোঝা গেছে? এবার দেখো, যেহেতু সোর্স এখানে স্থির অবস্থায় রয়েছে, তাই তার থেকে নির্গত যে তরঙ্গগুলো আমরা পাবো, তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ফিক্সড। অর্থাৎ কোনো একটা সোর্স যদি ফিক্সড থাকে, তার থেকে এই ধরনের তরঙ্গ মুখ নির্গত হয়, এবং প্রত্যেকটাই হবে ইকুয়ালি স্পেসড, মানে এর মধ্যে যে গ্যাপ, এর মধ্যে গ্যাপ, এইগুলো সমান হয়। তাহলে যখন সে স্থির রয়েছে, তাহলে যে তরঙ্গটা সে নির্গত করবে, তার যে ওয়েভলেন্থ সেটা হবে ফিক্সড। তাহলে এই ঘটনায় ওয়েভলেন্থ কিন্তু চেঞ্জ হবে না, ওয়েভলেন্থ হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। তাহলে কি চেঞ্জ হবে স্যার? চেঞ্জ হবে, দেখো, বেগ। আমরা বার করতে চাইছি এন ড্যাশ, এন ড্যাশ সমান ভি সমান এন ল্যামডা, ভি বাই ল্যামডা। তো ল্যামডা তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে বেগ। কারণ কি, এ ভিও বেগে এগোচ্ছে আর শব্দ ভি বেগে আসছে, তাহলে এখানে আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট লাগবে। তো মনে করো শ্রোতার, তাহলে শ্রোতা শব্দটা যেটা শুনবে, সেই কী গতিবেগে শুনবে, সেটা হচ্ছে ভি ড্যাশ। তাহলে ভি ড্যাশ সমান হচ্ছে ভি প্লাস ভিও, আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট। একটা ট্রেন এদিকে 10 কিলোমিটার পার আওয়ারে আসছে, আর একটা ট্রেন অপোজিট ডাইরেকশন 20-তে আসছে, তাহলে 10 + 20 30 হয়ে যায় আপেক্ষিক গতিবেগ। তো এই হচ্ছে ভি ড্যাশ। এটা হচ্ছে শব্দের বেগ, ভেলোসিটি অফ সাউন্ড, ভেলোসিটি অফ সাউন্ড কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু অবজারভার। অবজারভার এই ভেলোসিটিটা এক্সপিরিয়েন্স করবে। তাহলে এই ভ্যালুগুলো পুট করো। এন ড্যাশ সমান ভি ড্যাশ হচ্ছে ভি প্লাস ভি0 আপন ল্যামডা। তাহলে এই সোর্স থেকে যে ওয়েভলেন্থ নির্গত হচ্ছে ল্যামডা, সেটা ফিক্সড এবং সেটা সোর্সের একটা ধর্ম। তাহলে ভি সমান এন ল্যামডা হয়, তো এখান থেকে আমরা লিখতে পারি ভি বাই এন। তাহলে এখানে যদি পুট করে দিই, ভি প্লাস ভিও বাই ভি আপন এনটাকে তুলে দিলাম উপরে। তাহলে এই হচ্ছে আমার আপাত কম্পাঙ্কের রাশিমালা। তাহলে এন ড্যাশ সমান আমরা পেলাম কি, ভি প্লাস ভিও বাই ভি অফ এন, যেখানে ভি শব্দের বেগ, ভিও হচ্ছে অবজারভারের বেগ। এখান থেকে তুমি ডপলার শিফট বার করতে পারবে, -n করে দেবে, জাস্ট যা আসবে আসবে। নেক্সট কন্ডিশন দেখো, এবার শ্রোতা উৎসের দিকে যাচ্ছিল, এবার শ্রোতা উৎসের বিপরীত দিকে যাবে। তাহলে আমি এটাকে আর ডিরাইভ করব না, ঠিক আছে, এটাকে তোমাকে খালি জাস্ট বলে দিচ্ছি। এই হচ্ছে সোর্স, সোর্স তো স্থির, অর্থাৎ VS0। এই আমার যে শ্রোতা, সে এবার এই বরাবর মুভ করছে, আর সাউন্ডও এই বরাবর যাচ্ছে, তাহলে ভিও এই দিকে। তাহলে এখানেও ল্যামডা কিন্তু ফিক্সড, যেহেতু সোর্স মুভ করেনি। তাহলে ল্যামডা সমান হচ্ছে ভি বাই এন, এটা হচ্ছে সোর্সের প্রপার্টি। তো এন ড্যাশ সমান হচ্ছে ভি ড্যাশ বাই ল্যামডা, যেখানে ভি ড্যাশ দেখো আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট লেখাও, এখানে বড়কে ভি বড়, ভি0 তো ছোটো, তাহলে এখান থেকে আসবে ভি মাইনাস ভিও, একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগে বিয়োগ হয়, বাই ল্যামডা হচ্ছে ভি আপন এন। ক্লিয়ার? দেখো একই এলো, আগেরটার এটার মধ্যে পার্থক্য কি, প্লাস আর মাইনাসের পার্থক্য। তাহলে ইন জেনারেল তুমি লিখতে পারো এই কেসটার জন্য, যখন উৎস স্থির, এন ড্যাশ সমান হচ্ছে ভি প্লাস মাইনাস ভি0 বাই ভি অফ এন।
এগুলো মনে রাখার দরকার নেই, আমি লাস্টে একটা ফর্মুলা বলে দেবো ফরম্যাট, সেটা মনে রাখবে, সব অঙ্ক হয়ে যাবে, কিচ্ছু আটকাবে না। এবার উল্টো কেস, ইম্পর্ট্যান্ট, স্রোতা স্থির, উৎস স্রোতার দিকে গতিশীল, এই হচ্ছে আমার সোর্স। এবার সোর্স মুভ করছে কি বেগে? ভিএস বেগে সোর্স মুভ করছে, ঠিক। আর শ্রোতা আমার স্থির রয়েছে, অবজারভার, অর্থাৎ ভি অবজারভার 0। সাউন্ডও কিন্তু এই বরাবরই যাবে ভি। এবার কনসেপ্টটা দেখো, প্রথমে বোঝাই। তো প্রথমেই বলেছি সোর্স যখন ফিক্সড থাকবে সেখান থেকে যে ওয়েভ ফ্রন্টগুলো নির্গত হবে সেগুলো ইকুয়ালি স্পেসড, বা এখান থেকে যে ওয়েভটা নির্গত হবে তার ওয়েভ লেন্থ হচ্ছে ফিক্সড। এবার সোর্সটা কি হচ্ছে? মুভ করছে, তাহলে ধরো এই দিকে মুভ করছে, তো যে দিকে মুভ করবে সেই দিকে এই তরঙ্গ মুভগুলো কী হবে? গায়ে গায়ে হয়ে যাবে, কম্প্রেসড হয়ে যাবে। কিন্তু তার অপোজিট দিকে যে তরঙ্গ মুখগুলো থাকবে সেগুলো একটু দূরে দূরে চলে যাবে, এই ঘটনাটা ঘটে। অর্থাৎ দেখো তরঙ্গ মুখগুলো গায়ে গায়ে আসছে মানে কি? ল্যামডা ছোট হয়ে যাবে, বা বলতে পারি ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে এই দিকের তুলনায়, বাম দিকের তুলনায়, এই ঘটনাটা ঘটে। তাহলে এই ঘটনায় যখন সোর্স মুভ করছে তখন কিন্তু ল্যামডা ফিক্সড নয়, চেঞ্জ হবে, ল্যামডা চেঞ্জেস, জাস্ট এটাই। বেগ এখানে কিন্তু কনস্ট্যান্ট। এই যে বেগ ভি ভিএস, তুমি এখানে রিলেটিভ কনসেপ্ট লাগাবে না, বেগ এখানে কিন্তু কনস্ট্যান্ট। ক্লিয়ার? ওকে, তাহলে ছবিটা দেখো, যেটা বললাম স্ট্যাটিক সাউন্ড সোর্স বাঁ দিকে দেখানো হয়েছে যদি গাড়িটা দাঁড়িয়ে থাকে। এবার গাড়িটা দেখো এগিয়ে যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে ডান দিকের ওয়েভ ফ্রন্টগুলো কিন্তু গায়ে গায়ে আছে বাঁ দিকের তুলনায়, ঠিক আছে? দেখো এই যে গায়ে গায়ে হয়ে গেছে ফ্রিকোয়েন্সিগুলো, মানে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, তো ল্যামডা অবশ্যই কমে যাবে, ছোটো ছোটো হয়ে গেছে, আর এইদিকে ল্যামডা বড় হয়ে যাবে, অর্থাৎ যেদিকে যাবে সেদিকে ল্যামডা ছোটো হয়ে যাবে। একই ছবি এখানে দেখানো হয়েছে। প্রথমে দেখো স্টেশনারি রয়েছে, টেবিলের উপর রাখা আছে মাইকটাকে, তো নর্মালি যে ওয়েভ ফ্রন্টগুলো বেরোয় সেগুলো বেরোচ্ছে। এবার এই মেয়েটার দিকে গাড়িটা এগিয়ে যাচ্ছে, দেখো গায়ে গায়ে হয়ে গেছে ওয়েভ ফ্রন্টগুলো, আর গাড়িটা ডান দিকে যাচ্ছে এবার, আর সাউন্ড তো মেয়েটার দিকে যাচ্ছে, গাড়ি এদিকে যাচ্ছে, সাউন্ড এদিকে যাচ্ছে, দেখো কত দূরে দূরে, তাই না? কারণ ওয়েভ ফ্রন্টগুলো এই দিকে কাছে কাছে, বিপরীত দিকে দূরে দূরে, এই ঘটনাটা ঘটে। এই ঘটনাটাকে কাজে লাগিয়ে আমরা এটা ডিরাইভ করব যে শ্রোতা স্থির কিন্তু উৎস শ্রোতার দিকে যাচ্ছে, এই হচ্ছে আমার সোর্স। তাহলে সোর্স হচ্ছে ভিএস এবং শব্দের বেগও এদিকে ভি। এখানে রয়েছে আমার অবজারভার রেস্টে, তো ভিও হচ্ছে 0। ক্লিয়ার? ওকে, এবার আমি কীভাবে ডিরাইভ করছি দেখো, এখানে ল্যামডা কী হচ্ছে? ভ্যারিয়েবল, অর্থাৎ ল্যামডার জায়গায় আমরা ল্যামডা ড্যাশ লিখব। তাহলে আমাকে বার করতে হবে এন ড্যাশ, তাহলে এন ড্যাশ সমান হবে ভি বাই ল্যামডা ড্যাশ, আমাকে এই ল্যামডা ড্যাশকে পুট করতে হবে। ক্লিয়ার? দেখো এবার আমি দুটো পয়েন্ট নিচ্ছি বোঝানোর জন্য, আর এখানে রয়েছে অবজারভার। মনে করো টাইম 0, একদম যাত্রা শুরু করছে সোর্স, তাহলে এই পয়েন্টে রয়েছে, এখান থেকে ভি গতিবেগের সাউন্ড নির্গত হচ্ছে। এবার মনে করো স্মল টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি, একটা টাইম পিরিয়ড পর আমি দেখছি কী হবে। তাহলে একটা টাইম পিরিয়ডে কী হয়? একটা ওয়েভ জেনারেট হয়, তাহলে এখান থেকে একটা ফুল ওয়েভ জেনারেট হয়ে এখানে এলো, এই ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা। ওকে, তাহলে এই একই টাইম পিরিয়ডে দেখবে শব্দ এই পয়েন্ট থেকে অবজারভারের কাছে পৌঁছে গেল। তাহলে যদি ডিস্ট্যান্সের ক্যালকুলেট করি কী হবে? দেখো এখানে কে এগোচ্ছে? সাউন্ড সোর্স, তার বেগ হচ্ছে ভিএস। তাহলে টি টাইমে গেলে দূরত্ব কি? ভেলোসিটি ইন্টু টাইম, তাহলে এই দূরত্বটা হচ্ছে ভিএস ইন্টু টি। আর এই টোটাল বড় ডিস্টেন্সটা ওই একই টাইমে সে পৌঁছে গেছে অবজারভারের কাছে, তাহলে এটা হবে ক্যাপিটাল ভি ইন্টু টি। এটা হচ্ছে সাউন্ডের বেগ ইন্টু টি, এটা হচ্ছে সোর্সের বেগ ইন্টু টি। বোঝা গেছে? এটা হচ্ছে ভিএস ইন্টু টি, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে এই ডিফারেন্সটা কেন এলো? সাউন্ড সোর্সটা মুভ করছে বলে। তাহলে এই হচ্ছে সেই ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে ল্যামডা ড্যাশের ভ্যালু। ল্যামডা সমান হয় ভিটি, আমরা জানি। তাহলে ভিটি থেকে ভিএসটি বাদ দাও, ল্যামডা ড্যাশ পেয়ে যাবে। তাহলে ল্যামডা ড্যাশ সমান ভি ক্যাপিটাল টি মাইনাস ভিএস ক্যাপিটাল টি, টি কমন নাও, ভি মাইনাস ভিএস। এবার এখানে যদি পুট করে দিই, এন ড্যাশ সমান আমরা পাবো ভি আপন ভি মাইনাস ভিএস, নিচে কি আছে? টি আছে, টি এর অন্যান্য হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে উপরে উঠে গেল এন,
তাহলে এই হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট, ভি বাই ভি মাইনাস ভিএস। বোঝা গেল কীভাবে করলাম? যে টি টাইমে একটা ওয়েভ নির্গত হচ্ছে, তো সাউন্ড সোর্সটা এখানে পৌঁছেছে, তার কতটা দূরত্ব অতিক্রম করলো, সাউন্ড সোর্সের ভেলোসিটি ইন্টু টাইম পিরিয়ড। ওই একই টাইমে সাউন্ড অবজারভারের কাছে পৌঁছে গেছে, সেটা হচ্ছে ভি সাউন্ডের সোর্স ইন্টু টাইম। তাহলে এই ইকুয়েশনটা বেরোলো। এর পরবর্তীতে যখন শ্রোতা স্থির তো আছে, উৎস শ্রোতার বিপরীত দিকে যাবে, তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেখো নেক্সট পয়েন্ট, এবার শ্রোতা স্থির একই, উৎস শ্রোতার বিপরীত দিকে যাচ্ছে, উৎস শ্রোতার বিপরীত দিকে যাচ্ছে, ধরো এই বরাবর সে মুভ করছে, আর এখানে রয়েছে আমার শ্রোতা। তাহলে একই ঘটনা, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কী হবে, টি টাইম পিরিয়ডে ধরো পৌঁছাচ্ছে, ভিএস ইন্টু টি, আর সাউন্ড তো এদিকে যাবে, এটা হচ্ছে ভিএসের গতিবেগ, আর সাউন্ড তো সবসময় অবজারভারের দিকেই যাবে, নাহলে সে শুনবে কী করে। তাহলে এই দূরত্বটা হয়ে যাচ্ছে কি, ভি ইন্টু ক্যাপিটাল টি। তাহলে এই যে দূরত্ব, এটা হচ্ছে আমার ল্যামডা ড্যাশ। দেখো এবার ল্যামডা ড্যাশ সমান ভি ক্যাপিটাল টি প্লাস হয়ে গেল, আগেরটা মাইনাস ছিল, তাহলে ভি প্লাস ভিএস ইন্টু টি। তাহলে এন ড্যাশে বসাও, ভি বাই হয়ে যাবে ভি প্লাস ভিএস, আর 1/টিকে আমরা লিখে দেবো এন। বোঝা গেল? তাহলে ইন জেনারেল ভি বাই ভি মাইনাস প্লাস ভিএস অফ এন লিখতে পারো। এবার যদি দুজনেই গতিশীল হয়, ইন জেনারেল শ্রোতা উৎস দুজনেই গতিশীল, তাহলে সোর্সও যদি মুভ করে, অবজারভারও যদি ধরো মুভ করে, সে একে অপরের দিকে আসতে পারে বা দূরে যেতে পারে, সেটা আমার ব্যাপার নয়। তাহলে সোর্স মুভ করার জন্য ল্যামডা চেঞ্জ হবে, ল্যামডা ড্যাশ হয়ে গেল, আর অবজারভার মুভ করার জন্য ভি চেঞ্জ হয়ে যাবে, ভি ড্যাশ হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা পাবো এন ড্যাশ সমান হচ্ছে ভি ড্যাশ বাই ল্যামডা ড্যাশ, সবই চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ভ্যালুগুলো যদি আগের মতো করে পুট করো, তাহলে তুমি নতুন রিলেশন যেটা পাবে ইন জেনারেল, এবং এটাই আমি তোমাকে রিকমেন্ড করবো মনে রাখার জন্য, যেটা পাবে এন ড্যাশ সমান ভি প্লাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি সোর্স অফ এন। এই ফর্মুলাটাতে পুরো চ্যাপ্টারতে যতগুলো অঙ্ক আছে সব হয়ে যাবে। কিভাবে মনে রাখবে? ভি হচ্ছে সাউন্ডের সোর্স, উপরে প্লাস নিচে মাইনাস, ওএস মনে রাখবে, ওএস উপরে ও নিচে এস, অপারেটিং সিস্টেম উইন্ডোজ অ্যান্ড্রয়েড এগুলো হয় না, তাহলে উপরে রয়েছে ও, নিচে হয়েছে এস ইন্টু এন। তাহলে এন ড্যাশ সমান ভি প্লাস ভিও ভি মাইনাস ভিএস অফ এন, এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা। এবার ভি তো পজিটিভ অলওয়েজ, সবসময় তোমার শ্রোতার দিকে যাচ্ছে, ভিও আর ভিএস এর সাইন নিয়ে কিছু ব্যাপার আছে, সেই সাইনটা তোমাকে আগে বোঝাই। দেখো এই হচ্ছে আমার ভিও, মনে করো ভিও আর ভিএস দুজনকার গতিবেগ আমরা দেখিয়েছি, তো ভিও ভিএসের দিকে যাচ্ছে, কিন্তু ভিএস মানে সরি উল্টো লিখেছি, দান ভিএস সোর্স, এটা হচ্ছে ভি অবজারভার, সোর্স অবজারভারের দিকে যাচ্ছে, কিন্তু অবজারভার সোর্স থেকে দূরে যাচ্ছে। এই রকম কেস যখন হবে, যখন দেখবে যে একে অপরের দিকে যাচ্ছে, তখন সেই সাইনটা হবে পজিটিভ। তাহলে সোর্স কার দিকে যাচ্ছে? অবজারভারের দিকে, তাহলে এখানে ভিএস হবে পজিটিভ। কিন্তু দেখো অবজারভার সোর্স থেকে দূরে যাচ্ছে, দূরে যখনই যাবে ভিও হবে নেগেটিভ, এই চিত্র অনুযায়ী। এবার যদি দুজনে একে অপরের দিকে আসে, তখন কী হবে স্যার? এটা হচ্ছে ভিএস, এটা ভিও। দেখো এও এর দিকে যাচ্ছে, ও ওর দিকে আসছে, তাহলে এই ক্ষেত্রে দুজনেই পজিটিভ। এই কেসটাও হতে পারে, এই স্যার, এই হচ্ছে ভিএস, এই হচ্ছে ভি অবজারভার। দেখো এবার সোর্স অবজারভারের থেকে দূরে যাচ্ছে, তাহলে ভিএস হবে নেগেটিভ, অবজারভার কিন্তু সোর্সের দিকে যাচ্ছে, তখন ভি অবজারভার হবে পজিটিভ। এই হচ্ছে সাইন কনভেনশন। আর যদি অবজারভার রেস্টে থাকে, সোর্স যায়, তখন তো ওর তো ভিও জিরোই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো কেসগুলো যদি আমি নিয়ে আলোচনা করি, তাহলে আমি কি ফর্মুলা পেলাম আরেকবার লিখে নিই। এন ড্যাশ সমান ভি প্লাস ভিও, অপারেটিং সিস্টেম হয় ভি মাইনাস ভিএস অফ এন। এবার কোনো একটা কেস আমি ধরো আলোচনা করব। প্রথম কেসটা যেটা দিয়ে শুরু করেছি সেটা তোমাকে ভেরিফাই করাচ্ছি। 1 নম্বর কি বললাম? এস রয়েছে রেস্টে, মানে সোর্স রেস্টে রয়েছে, আর অবজারভার মুভ করছে কার দিকে? টুয়ার্ডস সোর্স। এই ঘটনায় কী হবে? প্রথমে তুমি সাইনগুলো লেখো। এস রেস্টে রয়েছে, তার মানে ভিএস 0 দাঁড়িয়ে আছে, কোনো বেগ নেই। এবার বলছে অবজারভার
এসের দিকে যাচ্ছে, বলেছি যার দিকে যদি যায় তখন তার বেগটা পজিটিভ হবে, তাহলে ভিও হবে কি পজিটিভ। এখানে বসাও, ভি অলওয়েজ পজিটিভ, একে হাত দেবে না, প্লাস ভিও, ভিও হচ্ছে পজিটিভ মানে প্লাস ভিও বাই ভি মাইনাস ভিএস হচ্ছে 0 অফ এন। তাহলে এখান থেকে পাচ্ছি এন ড্যাশ সমান এন ইন্টু ভি প্লাস ভিও বাই ভি। এটা হচ্ছে ফার্স্টে এসেছিলো, দেখবে যে প্রথম যেটা বার করেছিলাম সেটাই এসেছে ফিরে। সেকেন্ডটাও কন্ডিশনটা করে দেখতে পারো, বি মাইনাস বিও বাই ভি অফ এন আসবে। আচ্ছা, অন্য একটা করে দেখাচ্ছি, ধরো 2 নম্বর কেস নিচ্ছি, ছবি এঁকে বলছি। অবজারভার ধরো রেস্টে রয়েছে, এই হচ্ছে অবজারভার। অবজারভার যদি রেস্টে থাকে, সোর্স মুভ করছে অবজারভারের থেকে দূরে, ভি এস, এটা হচ্ছে ভি ও 0, ঠিক আছে। তাহলে এইখানে ভি ও 0 ভিএস, তাহলে ভিএস কি উল্টো দিকে যাচ্ছে তো নেগেটিভ। এবার এই ফরম্যাটে বসাও, তাহলে এন ড্যাশ সমান আমরা পাবো ভি প্লাস ভিও মানে 0 বাই ভি মাইনাস ভিএস, তো মাইনাস ভিএস অফ মাইনাস ভিএস, মাইনাসটা বাইরে আছে আর এটা লিখলাম অফ এন, তাহলে পাবো ভি বাই ভি প্লাস ভিএস, প্লাস হয়ে গেল অফ এন। এটাই আমি বলতে চাইছি, ঠিক। তাহলে যা কিছু আছে এইভাবে প্রমাণ করতে পারবে। দেখো এখানে ছবি অনুযায়ী আমি দেখিয়েছি, এখানে ভিও আর ভিএসকে ইউও আর ইউএস দিয়ে লেখা আছে, কোনো একটা আমি ধরে নিচ্ছি, ধরো এটাই ধরো লাস্টেরটা। তো অবজারভার সোর্সের দিকে যাচ্ছে, সোর্স অবজারভারের থেকে দূরে যাচ্ছে, তাহলে এই চিত্র অনুযায়ী আমি ভি দিয়ে প্রকাশ করছি, তো ভি লিখছি, ভিএস হচ্ছে নেগেটিভ, ভিও হবে পজিটিভ, কারণ অবজারভার এর দিকে যাচ্ছে আর বেগ তো অবজারভারের দিকে। তাহলে ফর্মুলা আমার কী ছিল, এন ড্যাশ, আগে ফর্মুলাটা লেখো, ভি প্লাস ভি অবজারভার ভি মাইনাস ভি সোর্স অফ এন, ক্লিয়ার। এবার বসাও, ভিও হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ পজিটিভই হবে, মাইনাস ভিও ভিএস হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে নিচে, অফ এন। এটাই হচ্ছে এন ড্যাশের ভ্যালু, দেখো ম্যাচ করছে কি, ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভি প্লাস ইউ ভিএস অফ এন, এখানে ইউ লিখেছে। তো এখান থেকে যদি ডপলার শিফট বার করতে চাও, এই এন ড্যাশ থেকে এনকে বাদ দাও, যা উত্তর আসবে এটা আসছে, পেয়ে যাবে, ক্লিয়ার। তাও ইন জেনারেল যে ফর্মুলা, সেই ফর্মুলাতে ডপলার শিফট যেটা এন ড্যাশ মাইনাস এন, সেটা হয় ভি অবজারভার প্লাস ভি সোর্স বাই ভি মাইনাস ভি সোর্স, উপরে প্লাস নিচে মাইনাস, বিয়োগ করে দেখবে এটাই আসবে, ঠিক আছে। এন ড্যাশ মাইনাস এন এর ভ্যালু ভি প্লাস মানে ভি অবজারভার প্লাস ভি সোর্স বাই ভি মাইনাস ভিএস। নেক্সট এগোই। আচ্ছা, যদি ধরো কি ধরবে, রিলেটিভ ভেলোসিটি যদি ধরো না থাকে তখন কি হবে, অর্থাৎ সোর্স এগোচ্ছে, অবজারভারও এগোচ্ছে, ভিও ভিএস, আর এদিকে সাউন্ড ভি বেগে যাচ্ছে। এ মনে করো 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এও 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 0, কীভাবে বার করে, ভিএস মাইনাস ভিও, এটা তাহলে 0, অর্থাৎ ভিএসকে আমরা ভিও হিসাবে লিখতে পারি, তাই না। তাহলে এন ড্যাশ সমান আমরা জানি ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিএস অফ এন। তাহলে ভিওর জায়গায় যদি ভিএস পুট করি, তাহলে দেখো ভি প্লাস ভিএস বাই ভি মাইনাস ভিএস অফ এন এরকম আসবে, ওকে। রিলেটিভ ভেলোসিটি ভিএস মাইনাস ভি 0, তো ভিএস হচ্ছে ভি 0। এবার সাইনটা তো বসায়নি, আচ্ছা, ভিও হবে পজিটিভ, ভিএস উল্টো দিকে যাচ্ছে তো নেগেটিভ, তাহলে এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে, দেখো উপর নিচে কেটে যাবে, তাহলে সাইনটা অবশ্যই বসাতে হবে, নাহলে অঙ্ক গণ্ডগোল হয়ে যাবে। তাহলে এন ড্যাশ আর এন সমান, মানে যেটাই আপাত কম্পাঙ্ক সেটাই প্রকৃত কম্পাঙ্কের সমান, অর্থাৎ নো ডপলার এফেক্ট, কোনো রকম ডপলার এফেক্ট দেখতে পাবে না।
আরেকটা কন্ডিশনে তুমি ডপলার এফেক্ট দেখতে পাবে না। ধরো সোর্স এইভাবে যাচ্ছে, এই অবজারভার এইভাবে যাচ্ছে, আর সোর্স উপর দিকে যাচ্ছে, অর্থাৎ উভয়ের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এক্ষেত্রেও তুমি ডপলার এফেক্ট দেখতে পাবে না। ঠিক আছে, একে অপরের সমকোণে যদি যাত্রা করে ডপলার এফেক্ট দেখতে পাবে না। নেক্সট, বায়ু প্রবাহের প্রভাব। যদি বায়ু প্রবাহিত হয়, এটাই খুবই ইজি। ধরো যেদিকে সাউন্ড প্রবাহিত হচ্ছে সেদিকেই বায়ু প্রবাহিত হচ্ছে, এটাকে আমি বললাম V1 বলে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার সোর্স, আর এদিকে আছে অবজারভার। অবজারভার যেদিকে খুশি যাচ্ছে, তাহলে আমার যে জেনারেল ফর্মুলা ছিল এন ড্যাশ, সেটা সমান ছিল V প্লাস ভি অবজারভার V মাইনাস ভি সোর্স অফ এন। ঠিক আছে, এটা জেনারেল ফর্মুলা, সাইন টাইন বাদ দাও। তাহলে এই যখনই বায়ু প্রবাহিত হবে সেটা জাস্ট এই শব্দের বেগের সাথে অ্যাড হবে, বায়ুর বেগটা শব্দের বেগের সাথে অ্যাড হবে। এটা হচ্ছে এয়ার ভেলোসিটি, সাপোর্ট করবে বেগকে। তাহলে এই যে ভি আছে, সেই ভি এর জায়গায় পুট করো V প্লাস V1, আর যা আছে হুবহু লেখো। ক্লিয়ার? এটাই হবে এন ড্যাশের ভ্যালু। এবার যদি বায়ুটা অপোজিট ডাইরেকশানে প্রবাহিত হয়, এদিকে শব্দ যাচ্ছে আর বায়ু এইদিকে আসছে প্রবাহিত উল্টো, তাহলে জাস্ট প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাই প্লাস মাইনাস লিখে দিলাম। নেক্সট এসো, প্রতিধ্বনির ক্ষেত্রে ডপলার, খুব ইম্পর্টেন্ট টপিক। প্রতিধ্বনির ক্ষেত্রে ডপলার কী? মনে করো এখানে একটা দেওয়াল রয়েছে, ঠিক এই বরাবর আমার সোর্স মুভ করছে, এবং এই বরাবর অবজারভারও মুভ করছে তার পিছনে পিছনে। এটা হচ্ছে আমার অবজারভার, এটা হচ্ছে সোর্স। তাহলে সোর্সের যে বেগ সেটা হচ্ছে VS, অবজারভার VO। চিত্র অনুযায়ী দেখো সোর্স অবজারভারের থেকে দূরে যাচ্ছে, তো এটা নেগেটিভ হবে, আর অবজারভার সোর্সের দিকে যাচ্ছে, তো পজিটিভ। ক্লিয়ার? আমি কি অপশান হেডিং দিয়েছি প্রতিধ্বনির ক্ষেত্রে ডপলার। জাস্ট সাউন্ড তাহলে এখান থেকে যাবে ভি বেগে, গিয়ে এই দেওয়ালে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার এই বরাবর আসবে। তাহলে অবজারভারের কাছে মনে হবে যে এই সাউন্ড সোর্সটা বাম দিক থেকে ডান দিকে আসছে, তাই তোমাকে এইভাবে ছবিটা আঁকতে হবে। এটাকে একটা মিরর মনে করে জাস্ট এই অংশটাকে উল্টে দাও, তাহলে এটা হয়ে যাবে সোর্স, এটা হয়ে যাবে বাম দিক থেকে ডান দিক VS। এবার দেখো সোর্সের অবজারভারের দিকে সোর্স যাচ্ছে, তাই এটাই পজিটিভ হয়ে যাবে, এবং এটাই হবে ভি। কিচ্ছু করবে না, তুমি এইটুকু টার্মটাকে জাস্ট মিরর ইমেজ করে ডান দিকে বসিয়ে দেবে। এবার এইটাকে বাদ দাও, এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, অঙ্ক হয়ে যাবে। তাহলে এন ড্যাশ সমান কি? V প্লাস ভি অবজারভার V মাইনাস ভি সোর্স অফ এন। দেখো ভি আছে, VO হচ্ছে পজিটিভ, বসাও পজিটিভ, বাই V মাইনাস VS এখন কি পজিটিভ হয়ে গেছে। প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা প্রতিধ্বনিটা ব্যবহার করব, প্রতিধ্বনি হচ্ছে ইকো, এই অংশটা নেবো, এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে V প্লাস মাইনাস মাইনাস VS অফ এন, মানে ফর্মুলাটা সেই ওটাই ফিরে এলো। এটা হচ্ছে আমার কি প্রতিধ্বনির ক্ষেত্রে ডপলার এফেক্ট। ওকে, এবার ভালো করে দেখো, যদি ধরো এই হচ্ছে আমার ওই দেওয়ালটা, যে গাড়িটা আসছে, ধরো গাড়ি ধরো একটা, সেই গাড়িতে হর্ন লাগানো আছে এবং গাড়ির চালকই ওই প্রতিধ্বনিটা শুনছে। বুঝতে পেরেছো? মানে এই O আর S হচ্ছে একই বিন্দু, তাহলে কি হবে VO আর VS সমান, তখন সমান বসিয়ে ক্যালকুলেশন করবে। মানে অবজারভার এবং সোর্স একই জায়গায় সহাবস্থান করছে, কারণ গাড়ি থেকেই হর্ন বেরোচ্ছে আর তুমিও গাড়িতে আছো, তখন এই ইকুয়েশনটা মডিফাই হয়ে যাবে। তখন এন ড্যাশ সমান তুমি পাবে V প্লাস, যদি VO দিয়ে লেখো, আর V মাইনাস VO অফ এন, বা এন VS দিয়ে লিখলে এগুলো VS লিখতে পারো, বুঝলে? তাহলে V প্লাস একবার যোগ হবে আর একবার নিচে বিয়োগ হবে। এটা হচ্ছে এই কেসটা যদি গাড়ির মধ্যে তুমি থাকো, ঠিক আছে? শ্রোতা এবং উৎসের অবস্থান যদি একই হয়, এই মাত্র যেটা বললাম, তুমি গাড়ির মধ্যেই রয়েছো, তখন VO VS সমান, আমি যদি X বলে দিই, তখন এন ড্যাশের ফর্মুলা দাঁড়াবে V প্লাস X বাই V মাইনাস X অফ এন। ওকে, ইজি। নেক্সট, ধ্বনি প্রতিধ্বনির জন্য স্বরকম্প। তাহলে গাড়িটা গেল, যে ফ্রিকোয়েন্সির শব্দ সে বার করলো N, প্রতিধ্বনি মানে প্রতিফলিত হয়ে তার কাছে যেটা এসে পৌঁছালো সেটা এন ড্যাশ,
ঠিক আছে, যদি এই এন ড্যাশ আর এনের মধ্যে গ্যাপ, যেটাকে আমরা ডপলার বিচ্যুতি বলছিলাম, সেটা যদি 10 হার্জের থেকে কম হয়, বেসিক্যালি কম, তাহলে আমরা বিটস শুনতে পাবো। বিটস কি আগের চ্যাপ্টারে আমরা পড়েছি। ধরো এখান থেকে 220 হার্জের একটা সাউন্ড নির্গত করেছে এবং ওই গাড়িতেই ড্রাইভার বসে আছে, সে 225 হার্জ শুনলো, সাউন্ডের ফ্রিকোয়েন্সি বাড়বে অবশ্যই। তাহলে দুটোর মধ্যে গ্যাপ কত? 5 হার্জ। তাহলে এই 5 হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি। বিট ফ্রিকোয়েন্সি বোঝা গেছে? ওকে। ডপলার এফেক্ট কোন কোন ক্ষেত্রে দেখতে পাবে না? বলছে যদি উৎস আর পর্যবেক্ষকের মধ্যে কোনো রকম আপেক্ষিক গতিবেগ না থাকে। ডপলার এফেক্ট আপেক্ষিক গতিবেগ থাকলেই দেখতে পাই। মাধ্যম গতিশীল, মানে সোর্স আর অবজারভার দুজনে রেস্টে রয়েছে, মাধ্যমটা এগিয়ে যাচ্ছে, মানে শুধু বায়ু চলছে, ঝড় হচ্ছে ধরো, তাতেও কিন্তু ডপলার এফেক্ট হবে না। এই দুজনকে গতিশীল হতে হবে। উৎস আর পর্যবেক্ষক একে অপরের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে, তখনও তুমি দেখতে পাবে না। তাহলে 1 নম্বর হচ্ছে আপেক্ষিক গতিবেগ 0 যদি হয়, মানে দুজনে একই গতিবেগে যাচ্ছে। যদি শুধুমাত্র মিডিয়াম গতিশীল হয়, মানে শুধুমাত্র বাতাস বইছে, তাহলেও হবে না। আর একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি যায়, তাহলে তুমি দেখতে পাবে না। এই আমরা যা পড়লাম শব্দের ক্ষেত্রে। আলোর ক্ষেত্রেও ডপলার এফেক্ট পর্যবেক্ষণ করা যায়। শোনা তো যাবে না, আলো তো আমরা পর্যবেক্ষণ করব। তো আলোর ক্ষেত্রে রেড শিফট এবং ব্লু শিফট দেখা যায়। কীরকম ঘটনা? মনে করো কোনো একটা স্টার রয়েছে, সে আমাদের পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। এই যে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে, ধরো এখানে তুমি আছো, তাহলে বলেছি দূরে চলে যাচ্ছে মানে তার পিছন দিকে যে ওয়েভ ফ্রন্টগুলো তৈরি হবে দূরে দূরে, অর্থাৎ ল্যামডা কম হবে। দূরে দূরে ওয়েভ ফ্রন্টগুলো, ল্যামডা বেশি হবে, ভুল বললাম, ফ্রিকোয়েন্সি কম, ল্যামডা বেশি। এবার আমরা জানি লাল কালারের ল্যামডা সবথেকে বেশি হয় ভিজিবল রিজিয়নে, তাই ওই স্টারটাকে তুমি পৃথিবীপৃষ্ঠ থেকে দেখলে রেড দেখাবে। একইভাবে যদি কোনো স্টার পৃথিবীর দিকে এগিয়ে আসে, হাই ভেলোসিটিতে এগিয়ে আসছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো কাছে কাছে হয়ে যাবে, ওয়েভ ফ্রন্টগুলো, অর্থাৎ ল্যামডা ছোট হয়ে যাবে। এবং ছোট মানে বেগুনি কালারের দিকে শিফট করছে। বেগুনির পরেই নীল রয়েছে, আমাদের চোখ নীলের জন্য বেশি সংবেদনশীল, তাই আমরা এটাকে ব্লু কালারের দেখতে পাবো। এটাকে বলা হয় ব্লু শিফট। অর্থাৎ ব্লু শিফট হলে, ব্লু দেখলে তুমি বুঝবে যে ওটা পৃথিবীর দিকে এগিয়ে আসছে। রেড শিফট, রেড কালার দেখলে তুমি বুঝবে যে ওই গ্যালাক্সি বা ওই নক্ষত্রটা পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। ডপলার রাডার এরকম একটা সেট আপ। এই ডপলার রাডার কোনো বিমানকে ডিটেক্ট করতে, মানে বিমানের বেগকে, হাই ভেলোসিটিতে বিমান এগিয়ে যাচ্ছে, সে তার বেগকে ডিটেক্ট করতে ব্যবহার করা হয়। যেখানে সোর্স এটা, এখান থেকে ফ্রিকোয়েন্সির শব্দ ছাড়া হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সি ধরো এন, বিমানে ধাক্কা খেয়ে ফিরে আসবে, সেই ফ্রিকোয়েন্সি হবে এন ড্যাশ। ওই ফর্মুলায় বসাবে এন ড্যাশ সমান ভি প্লাস ভিও অবজারভার বাই ভি মাইনাস ভিএস। সোর্স তো 0 স্থির আছে এখানে, ইন্টু এন। এখানে বসাবে, ভি জানো, এটাও জানো, এটা তুমি জানো না, এন ড্যাশও জানো, এনও জানো। তাহলে ভিও অবজারভারের গতিবেগ, অর্থাৎ বিমানটির গতিবেগ তুমি এই ডপলার রাডারের সাহায্যে বার করতে পারবে। বাইনারি স্টার, যখন তুমি দেখবে যে ব্লু কালার এবং রেড কালার একই সাথে একটা স্টারে দেখা যাচ্ছে, এর অর্থই হচ্ছে যে ওখানে একটা নয়, দুটো স্টার রয়েছে এবং তারা একটা কমন অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করছে। এগুলো হচ্ছে আলোর ক্ষেত্রে আমরা ডপলার এফেক্ট যেগুলো পরিলক্ষিত করতে পারি। তো নেক্সট লেকচারে এই ডপলার এফেক্টে কীভাবে প্রবলেমগুলো করতে হয় 20টা প্রবলেম আলোচনা করব, একদম টপ লেভেলের। এর বাইরে আর কিছু হতেই পারবে না, এবং ওই একটা ফর্মুলা দিয়েই সমস্ত অঙ্ক হয়ে যাবে। কিন্তু লজিক্যালি তোমায় ভাবতে হবে কোনটা প্লাস হবে, কোনটা মাইনাস হবে, তাহলেই তোমার সব অঙ্ক হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী লেকচারে 20টা প্রবলেম নিয়ে দেখা হচ্ছে। তার পরবর্তী লেকচারে শব্দের তরঙ্গের উপরিপাত থেকে 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।